চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। অনেক বেশি পরিমাণ কমেন্ট ছিল ধারাবাহিকভাবে কেন আলোচনা করছি না সেটা নিয়ে। তোমরা অনেক বেশি ভিডিওগুলো দেখছো, তাই আমি তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি যাতে তোমাদের জন্য তাড়াতাড়ি ভিডিওগুলো নিয়ে আসতে পারি। দুর্ঘটনা ও প্রাথমিক চিকিৎসা। আমাদের আশেপাশে কোনো বন্ধু যদি হুট করে ব্যথা পায় তাহলে আমরা তাকে কিভাবে ট্রিট করব সেটার জন্য। 1. দৈনন্দিন জীবনে দুর্ঘটনা। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্নভাবে ব্যথা পাই, সেটা সুস্থ থাকার পাশাপাশি আমাদের দেহের সুরক্ষাও প্রয়োজন। নানান রকম দুর্ঘটনার কারণে আমাদের জীবনে সুরক্ষা নষ্ট হয়। আমাদের জীবনে সাধারণত কি দুর্ঘটনা ঘটে, আমরা সাধারণত কি দুর্ঘটনায় পড়ি। কাজ: দুর্ঘটনার নামের তালিকা তৈরি করা। যা করতে হবে, প্রথম অবস্থায় দেখো, গাছ থেকে পড়ে যাওয়া, পা মচকে যাওয়া, পানিতে ডুবে যাওয়া, সাপের কামড়, তারপরে কারেন্টের শর্ট, হাতে গরম পানি পড়ে ফুলে যাওয়া, কার অ্যাক্সিডেন্ট। তো এগুলাই সাধারণত আমাদের আশেপাশে হয়ে থাকে। উপরের চিত্রগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি, নিজের জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো অপর পৃষ্ঠার ছকে লিখি। 3. এই ছকে আমাদের দেখা দুর্ঘটনাগুলো যুক্ত করি। 4. সহপাঠীদের সাথে আলোচনা করে বাদ পড়া দুর্ঘটনাগুলো ছকে যোগ করি। তো এখানে আমাদেরকে ছক দিয়েছে আমাদের জীবনে ঘটে যাওয়া দুর্ঘটনা, আমার দেখা দুর্ঘটনা, অন্যান্য দুর্ঘটনা। তো এখানে প্রথমটা লিখতে পারো, গাছ থেকে পড়ে যাওয়া, খেলতে গিয়ে পড়ে হাত পা কেটে যাওয়া, বিদ্যুৎ স্পষ্ট বা বিদ্যুৎ শক লাগা, রান্নাঘরে আগুনে পুড়ে যাওয়া, রাস্তায় পার হওয়ার সময় পড়ে যাওয়া। এরপরে টা হলো যে কি আমার দেখা দুর্ঘটনা বা তোমাদের দেখা বা আমাদের দেখা দুর্ঘটনা যেগুলো আছে, পুকুর বা নদীতে ডুবে যাওয়া, সাপের কামড়, এরপরে হলো যে কি গাড়ির দুর্ঘটনা, সাইকেল বা মোটর সাইকেলের দুর্ঘটনা, বিদ্যুতের তারে হাত লাগা। এইসব দুর্ঘটনাগুলো সাধারণত আমরা দেখি বা আমাদের সাথে হয়ে থাকে। এরপরে হলো যে 3 নম্বরে অন্যান্য যেসব দুর্ঘটনা আছে যেগুলো লিখবে, ভূমিকম্পের দুর্ঘটনা, বজ্রপাত, হঠাৎ অগ্নিকাণ্ড, ভবন ধসে পড়া, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ, এগুলা সুন্দর করে এই বক্সের মধ্যে লিখে ফেলবে। সার সংক্ষেপ যেটা আছে, বিভিন্ন সময় আমাদের জীবনে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে, যেমন শরীরের কোনো অংশে কেটে যাওয়া, হাড় ভেঙে বা মচকে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া, সাপে কাটা, পানিতে ডুবে যাওয়া, বিদ্যুতায়িত হওয়া ইত্যাদি। কাজ: দুর্ঘটনায় ক্ষতি চিহ্নিতকরণ। যা করতে হবে, দুর্ঘটনায় সাধারণভাবে যা যা ক্ষতি হয় সেগুলো নিজে ভেবে ও সহপাঠীদের সাথে আলোচনা করে ডায়াগ্রামের শূন্যস্থানে লিখি। তো এখানের মধ্যে আমাদেরকে একটা ডায়াগ্রাম দিয়েছে, এখানে যে শূন্যস্থান আছে এখানে লিখতে বলেছে। সার সংক্ষেপ: যে দুর্ঘটনাগুলো আছে তোমরা চাইলে ডায়াগ্রামে এইখান থেকে উঠিয়ে কিছু এখানে ডায়াগ্রামগুলোর মধ্যে লিখে ফেলতে পারবে, এখানে ভিতরে বা প্রতিটাতে নাম আলাদা আলাদা করে লিখে ফেলতে পারবে। দুর্ঘটনা আমাদের জীবনের স্বাভাবিকতা ও নিরাপত্তার ব্যাঘাত ঘটায়। এর ফলে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয়, কখনো এতে মৃত্যু ঝুঁকিও থাকে। দুর্ঘটনার ক্ষতি সম্পর্কে আরও কিছু জানি। গাছ থেকে পড়ে আঘাত লেগে আমাদের দেহের কোনো অংশ কেটে বা ভেঙে যেতে পারে, ফলে অঙ্গহানি, রক্তপাত, এমনকি মৃত্যুও হতে পারে। আগুন লাগলে শরীরের নানা অংশ পুড়ে যায়, গভীর ক্ষত সৃষ্টি হয়, এমনইভাবে মৃত্যুও হতে পারে। সাপের কামড়েও মৃত্যুর ঝুঁকি থাকে। সাপের বিষ রক্তে মিশে গিয়ে শ্বাসকষ্ট ও অঙ্গে পচন সৃষ্টি করতে পারে। রোগীর পক্ষাঘাতেও হতে পারে। তড়িতাহত হলে আমাদের দেহের ত্বক, পেশি, স্নায়ু, হৃৎপিণ্ড ও ফুসফুসের ক্ষতি হয়, এতে মৃত্যু ঝুঁকিও থাকে। সড়ক দুর্ঘটনায় অঙ্গহানি ঘটে, কখনো মৃত্যু হয়। দুর্ঘটনা মুক্ত থাকতে সতর্কতা জরুরি। সতর্ক থাকলে দুর্ঘটনা ক্ষতির পরিমাণ কমে আসবে। 2 নম্বরে যদি দেখি, দুর্ঘটনা প্রতিরোধের সতর্কতা। আমরা কিভাবে দুর্ঘটনা প্রতিরোধ করতে পারি। কাজ: দুর্ঘটনা প্রতিরোধের উপায় চিহ্নিতকরণ। যা করতে হবে, এখানের মধ্যে আমরা দেখি, বৃষ্টির সময় গাছে ওঠা উচিত না। ডিরেক্ট কি করা, চুলা ধরে ফেলা উচিত না। মোমবাতির এই ফোঁটাগুলো পড়তে পারে, তাই মোমবাতিকে ঠিকভাবে ধরতে হবে। গাড়ি আসার সময় ডিরেক্ট রাস্তা পার হওয়া উচিত না। এই ছবিগুলোর মধ্যে আমরা এগুলাই লক্ষ্য করতে পারছি। উপরের ছবিগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। একটি করে দুর্ঘটনা প্রতিরোধের সতর্কতা নিয়ে দলে আলোচনা করি। 3. প্রতিটি দলের একজন নিজের দলে আলোচনা করা প্রতিরোধমূলক সতর্কতা ভূমিকা অভিনয় করে দেখায়। 4. দলের আলোচনা ও সহপাঠীদের ভূমিকা অভিনয় দেখে নিচের ছক পূরণ করি। দুর্ঘটনার ধরন, প্রতিরোধে সতর্কতা: গাছ থেকে পড়া, আগুনে বা তাপে পড়া, পানিতে ডোবা,
সড়ক দুর্ঘটনা, সাপে কাটা, তড়িতাহত হওয়া মানে কারেন্টে ধরা। আমাদের যে ছকটি আছে এটি যেভাবে আমরা পূরণ করব, দুর্ঘটনার ধরন হলো গাছ থেকে পড়া। গাছে ওঠার সময় সাবধানে থাকতে হবে, ভেজা বা দুর্বল ডালে ওঠা যাবে না। আগুনে বা তাপে পোড়া, চুলা বা আগুনের কাছে সাবধানে কাজ করতে হবে, আগুন নিয়ে খেলা করা যাবে না। পানিতে ডোবা, একা পানিতে নামা যাবে না, বড়দের উপস্থিতিতে সাঁতার কাটতে হবে। সড়ক দুর্ঘটনা, রাস্তা পারাপারের সময় ব্রিজে ক্রসিং ব্যবহার করতে হবে ও ট্রাফিক সিগন্যাল মানতে হবে। সাপে কাটা, ঝোপঝাড়ে সাবধানে চলতে হবে, জুতা পরে হাঁটতে হবে। বিদ্যুৎ স্পর্শ হওয়া বা তড়িত হওয়া, ভেজা হাতে সুইচ বা ফ্ল্যাগ ধরা যাবে না, খোলা তার থেকে দূরে থাকতে হবে। তো এই যে এখানে লেখাগুলো আছে এগুলো কোথায় লিখে ফেলবে, এই বক্সটাতে লিখে ফেলবে। সারসংক্ষেপ, সতর্ক থাকলে আমরা সবাই দুর্ঘটনা থেকে বাঁচতে পারি, তাই এই সতর্কতামূলক প্রতিরোধ ব্যবস্থাগুলো জানা ও তা মেনে চলা জরুরি। দুর্ঘটনা প্রতিরোধ সম্পর্কে আরও কিছু জানি। খেলার সময় আঘাত, খেলার সময় অন্যদের দেখে দৌড়াবো এবং কাউকে ধাক্কা দিব না, অন্যদেরকেও এই ব্যাপারে সতর্ক করতে হবে। কেটে যাওয়া, ছুরি, কাঁচি বা ধারালো কিছু ব্যবহার করতে গিয়ে অনেক সময় আমাদের হাত বা শরীরের কোনো অংশ কেটে যায়, তাই এইরূপ আঘাত থেকে বাঁচতে ধারালো বস্তু ব্যবহারের সময় আমরা বড়দের সাহায্য নিব, এতে শরীরের কোথাও কেটে গিয়ে রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকবে না। গাছ থেকে পড়ে যাওয়া, বৃষ্টির দিনে কখনো গাছে উঠব না, অন্য সময়েও সাবধানে গাছে উঠব যাতে পড়ে না যায়। গাছে ওঠার সময় কাউকে গাছের নিচে দাঁড় করিয়ে রাখবো। পানিতে ডোবা, আমরা অনেকেই সাঁতার কাটতে ও পানিতে ঝাপাঝাপি করতে পছন্দ করি, কখনো সাঁতার না জানা থাকলে কখনোই পুকুরে, খালে, নদীতে একা নামবো না বা গোসল করব না। এই সময় অবশ্যই বড়দের সাথে রাখবো, এতে পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সাঁতার শিখেও পানিতে ডোবাজনিত দুর্ঘটনা প্রতিরোধ করা যায়। আগুনজনিত দুর্ঘটনা, খালি হাতে গরম কিছু ধরবো না, অনেক সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়, এই ক্ষেত্রে বাড়ির বৈদ্যুতিক তার ও সংযোগের ব্যাপারে সাবধান থাকবো। দিয়াশলাই, জ্বলন্ত বিড়ি বা সিগারেট ও চুলা ইত্যাদি থেকে ঘর, বাড়ি বা স্থাপনায় আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের দুর্ঘটনা প্রতিরোধে দিয়াশলাই বা আগুনের কোনো উৎস যেমন কুপি, হারিকেন, মোমবাতি ইত্যাদি নিয়ে খেলবো না। সহজে আগুন লাগে এমন কিছু যেমন কাগজ, কাপড়, কাঠ ইত্যাদি আগুনের কাছ থেকে দূরে রাখবো। এই ধরনের সতর্কতা অবলম্বন করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমে যায়। তড়িতাহত হওয়া বা বিদ্যুৎ থেকে শক খাওয়া, ভেজা হাতে বৈদ্যুতিক জিনিস ধরলে শক লাগতে পারে, একে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া বলে। এটি এড়াতে বড়দের সাহায্য ছাড়া বা ভেজা হাতে কখনোই বৈদ্যুতিক তার বা কোনো জিনিস ধরবো না। সড়ক দুর্ঘটনা, নিয়ম না মেনে গাড়ি চালানোর সময় সড়ক দুর্ঘটনা ঘটে। সব সময় ডান ও বাম দিকে লক্ষ্য করে সিগন্যাল বাতি দেখে সতর্কভাবে রাস্তা পার হব, এতে দুর্ঘটনা বহু প্রতিরোধ করা যায়। রাস্তায় জেব্রা ক্রসিং অথবা রাস্তার পাশে ফুট ওভার থাকলে অবশ্যই তা ব্যবহার করব। সাপে কাটা, বাড়িঘরের আশেপাশ পরিষ্কার রাখলে সাপ লুকিয়ে থাকতে পারবে না, সাপ থাকতে পারে এমন জায়গা এড়িয়ে চলবো। রাতে বাতি ও লাঠি নিয়ে চলাফেরা করলে নিরাপদে থাকবো। সাপের খেলা দেখানোর সময়ও সতর্ক থাকবো। বাড়ির আশেপাশে ঝোপঝাড় থাকলে তা পরিষ্কার করব, ইঁদুর গর্ত থাকলে তা ভরাট করব। আমাদের দৈনন্দিন জীবনে এই সতর্কতাগুলো মেনে চললে সহজেই বিভিন্ন দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। ডাক্তার আসা বা হাসপাতালে নেওয়ার আগে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দ্রুত যে সাময়িক চিকিৎসা দেওয়া হয় তাই প্রাথমিক চিকিৎসা। তাহলে প্রাথমিক চিকিৎসাকে এটা খুবই গুরুত্বপূর্ণ। ডাক্তার আসার আগে আসলে সাধারণভাবে মানুষটা যে চিকিৎসাটা দেয় সেটাই হলো কি প্রাথমিক চিকিৎসা। প্রাথমিক চিকিৎসার কিছু সাধারণ নিয়ম আছে, এগুলো হলো: প্রথমেই বয়সে বড় বা জরুরি সেবার কারো কাছে সাহায্য চাইতে হবে। 2, নিজেকে দুর্ঘটনামুক্ত রাখতে আহত ব্যক্তিকে সাহায্য করার আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করে নিতে হবে। 3, দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে নাড়াচাড়া না করে স্থির রাখতে হবে। 4, আহত ব্যক্তিকে ভরসা দিয়ে তুমি সুস্থ হয়ে যাবে এটা বলে শান্ত রাখতে হবে। এই সাধারণত নিয়মগুলো অনুসরণ করার পর দুর্ঘটনা অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দিতে হবে। এখানে আছে বিভিন্ন দুর্ঘটনা কি কি ধরনের প্রাথমিক চিকিৎসা নিতে হয়। কাজ: দুর্ঘটনার সাথে সম্পর্কিত প্রাথমিক চিকিৎসা পদ্ধতি শনাক্তকরণ। যা করতে হবে, দেখো হাতের হাড্ডি ভেঙে গেছে তাই প্লাস্টার করা হয়েছে,
এরপরে কোনো স্থানে গরমের কারণে কি হয়ে গেছে, পুড়ে গেছে, তাহলে সেখানে পানি ঢালা হচ্ছে। বিদ্যুতের তারের সাথে শক লাগলে লাঠি দিয়ে কি করতে হবে, হাতটা সরিয়ে দিতে হবে। সাপ কামড়ালে যেখানে কামড়িয়েছে তার উপরে একটা গিট দিয়ে দিতে হবে যাতে বিষ রক্তে মিশে না যায়। উপরের চিত্রগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি। একটি করে দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা নিয়ে দলে আলোচনা করি। 3 প্রতিটি দলের একজন নিজের দলের আলোচনা করা প্রাথমিক চিকিৎসা ভূমিকা অভিনয় করে দেখায়। 4 দলের আলোচনা ও সহপাঠীদের ভূমিকা অভিনয় দেখে নিচের ছক পূরণ করি। দুর্ঘটনার নাম, প্রাথমিক চিকিৎসা: গাছ থেকে পড়া, আগুনের তাপে পড়া, পানিতে ডোবা, সড়ক দুর্ঘটনা, সাপে কাটা। গাছ থেকে পড়ে যাওয়া, তাহলে গাছ থেকে এই যে প্রাথমিক চিকিৎসা আছে, কি চিকিৎসা দিবে সেটা। আঘাতের জায়গায় বরফ লাগাতে হবে। হাড় ভেঙে গেলে কাঠের টুকরো দিয়ে বেঁধে দিয়ে ডাক্তার দেখাতে হবে, তাহলে এটা গাছ থেকে পড়ে গেলে এটা করতে হবে। আগুনে বা তাপে পড়ে গেলে পোড়া জায়গায় অন্তত 10 মিনিট পরিষ্কার পানি ঢালতে হবে। ফোসকা গলানো যাবে না, মানে ফোসকা যদি ফুলে যায় তাহলে সেটা গলাবে না, গলালে সেখানে অনেক বেশি জ্বালা করবে। পানিতে ডোবা, পেটে চাপ দিয়ে পানি বের করতে হবে। এরপর প্রয়োজনে মুখে মুখ লাগিয়ে কৃত্রিম শ্বাস দিতে হবে। সড়ক দুর্ঘটনার রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরতে হবে। হাড় ভাঙলে স্থির রেখে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটা রোগীকে স্থির রাখতে হবে। ক্ষত স্থানে হৃৎপিণ্ডের নিচে রাখতে হবে এবং ক্ষত স্থানে কিছুটা উপরে দড়ি বা কাপড় দিয়ে হালকা করে বাঁধতে হবে। তাহলে এখান থেকে আমরা এই বিষয়গুলো দেখলাম। সারসংক্ষেপ: দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিলে তা ওই ব্যক্তির জীবনহানির সম্ভাবনা কমিয়ে দেয়। তাই আমাদের সরাসরি কিছু প্রাথমিক চিকিৎসা জানা দরকার। দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আরও কিছু জানি। 1 গাছ থেকে পড়ে বা খেলতে গিয়ে বা অন্য কোনোভাবে আঘাত পেলে সঙ্গে সঙ্গে আঘাতের জায়গায় বরফ লাগাতে হয়। এইসব দুর্ঘটনায় কোনোভাবে হাড় ভেঙে বা মচকে গেলে ভাঙা হাড়ের নিচে একটা কাঠের টুকরা সাপোর্ট দিয়ে বেঁধে দিতে হবে। এরপর দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। শরীরের কোনো জায়গায় কেটে গেলে তা প্রথমে তুলা ও জীবাণুনাশক দিয়ে মুছে পরিষ্কার করতে হবে। তারপর ওই জায়গায় তুলা ও পাতলা কাপড় দিয়ে বেঁধে রক্তপাত বন্ধ করতে হবে। এরপরে আছে আগুনে পুড়ে গেলে পোড়া জায়গায় 10 মিনিট পরিষ্কার পানি স্বাভাবিক তাপমাত্রায় ঢালতে হবে। তারপর ক্ষত স্থানে তেল বা ক্রিম লাগাতে হবে। কোনোভাবেই যেন ফোসকা না পড়ে সেই দিকে খেয়াল রাখতে হবে। ফোসকা পড়ে গেলে তা কখনোই গলানো যাবে না। কারো বৈদ্যুতিক শক লাগলে প্রথমেই তাকে বিদ্যুতের উৎস থেকে বিচ্ছিন্ন করতে হবে। মেইন সুইচ বন্ধ বা বৈদ্যুতিক ফ্ল্যাগ খুলে এটা করতে হয়। এই কাজে শুকনো কাঠ বা বাঁশ ব্যবহার করা হয়। প্লাস্টিকের মাদুর, কাঠের টুকরা, মোটা কাগজ, চটের বস্তা উপর দিয়ে এই কাজটি করতে হয়। এই সময় কোনো বিদ্যুৎ স্পৃষ্ট ব্যক্তিকে ধরা বা ছোঁয়া যাবে না, এতে উদ্ধারকারীও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়বে। রোগীর শ্বাস প্রশ্বাস, নাড়ির স্পন্দন ও ক্ষত পরীক্ষা করে লক্ষণ অনুযায়ী ডাক্তারের কাছে না নেওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা চালিয়ে যেতে হবে। এরপরে সাপে কাটা ব্যক্তিকে যথাসম্ভব নাড়াচাড়া না করে স্থির রাখতে হবে। কাটার ক্ষত স্থান বুকের উচ্চতা থেকে নিচু রাখা জরুরি। কাটা জায়গার একটু উপরে কাপড় বা ফিতা দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এরপরে কেউ পানিতে ডুবে গেলে ওই ব্যক্তিকে পানি থেকে উদ্ধার করে তার শ্বাস প্রশ্বাসে স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। এই জন্য কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। এগুলো হলো: পানি থেকে তুলে আনা রোগীকে চিৎ করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করে নিতে হবে, যেমন এখানে দিচ্ছে। এরপর ডানের ছবির মতো থুতুনি উঁচু করে দিতে হবে, যেমন এরকম করে উঁচু করে দিতে হবে। এখন রোগীকে নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে তার বুক ফুলে না ওঠা পর্যন্ত ফু দিয়ে যেতে হবে, মানে একেবারে জোরে জোরে ফু দিতে হবে। তবে মাঝে মাঝে তাকে শ্বাস ছাড়ার সুযোগ ও সময় দেওয়ার জন্য মুখ সরিয়ে নিতে হয়। রোগীর বুক কিছুক্ষণের মধ্যে ফুলে না উঠলে তার মাথার অবস্থান পরিবর্তন করে আবারও ফু দিতে হবে। এরপর ডানে দেওয়া ছবির মতো রোগীর বুকের মাঝখানে হাত রেখে 30 বার নিচের দিকে চাপ দিতে হবে। এই সময় বুকের উচ্চতা যেন 1 থেকে তৃতীয়াংশ নেমে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। রোগীর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হওয়া ও চিকিৎসকের কাছে না নেওয়া পর্যন্ত এভাবে ফু দেওয়া ও বুকে চাপ দেওয়া চালিয়ে যেতে হবে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবশ্যই যে কোনো ধরনের দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা জরুরি।
4. বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ। স্বাস্থ্য বিষয়ক কোনো ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। বিশেষজ্ঞের সাথে পরামর্শের ক্ষেত্র চিহ্নিতকরণ যা করতে হবে, কী ধরনের আকস্মিক অসুস্থতা হতে পারে তা নিয়ে দলে আলোচনা করি। 2. এর লক্ষণগুলো দেখা গেলে কোন ধরনের বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে তা লিখি। লক্ষণ: বিশেষজ্ঞের ধরন, যেমন বুকে ব্যথা ও চাপ অনুভব করা, শ্বাসকষ্ট ও ঘাম হওয়া, এগুলো হলো হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। আমরা যদি ছকটা একটু দেখি, টেবিল অনুযায়ী যদি দেখি, বুকে ব্যথার জন্য আমরা দেখলাম যে কি হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাতে বলেছে। হঠাৎ হাত পা অবশ হয়ে যাওয়া বা কথা জড়িয়ে যাওয়া, এগুলোর জন্য দেখানো হবে নিউরোলজিস্টকে দেখাতে হবে। হাড় ভেঙে যাওয়া বা তীব্র ব্যথা, অর্থোপেডিক বিশেষজ্ঞকে দেখাতে হবে। গভীর কাটা বা অতিরিক্ত রক্তপাত, এটার জন্য সার্জনকে দেখাতে হবে। মাথায় আঘাত লেগে অজ্ঞান হওয়া, এটা দেখাতে হবে নিউরোলজিস্টকে। তো এই যে বক্সটা আছে এখান থেকে সুন্দর করে পূরণ করে ফেলবে, আশা করি তোমরা পারবে। সারসংক্ষেপ: দুর্ঘটনা বা আকস্মিক রোগ দেখা দিলে যে কোনো ক্ষেত্রেই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালের চিকিৎসক বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। দুর্ঘটনা ছাড়া কোনো সুস্থ ব্যক্তি হঠাৎ অসুস্থ বোধ করলেও সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। বিশেষজ্ঞদের সাথে পরামর্শ বিষয়ে আরও কিছু জানি। পূর্ববর্তী অধ্যায়ে আমরা বিভিন্ন রোগের লক্ষণ সম্পর্কে জেনেছি। দুর্ঘটনা যেমন হঠাৎ করে ঘটে, তেমনি কিছু কিছু রোগও হঠাৎ করে প্রকাশ পায়। দুর্ঘটনা বা আকস্মিক অসুস্থতা উভয় ক্ষেত্রে চিকিৎসক বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আর কিছু কিছু আকস্মিক রোগের লক্ষণ সম্পর্কে জেনে রাখতে পারি, যা আমাদের দ্রুত চিকিৎসা নিতে সাহায্য করবে। হঠাৎ অজ্ঞান হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য জ্ঞান না ফিরলে নিউরোলজিস্টের কাছে নিয়ে যেতে হবে। বুকের বাম পাশে ব্যথা, বুকে চাপ অনুভব করা, শ্বাসকষ্ট, সহজে হাঁপিয়ে যাওয়া, ঘাম হলে হৃদরোগের বিশেষজ্ঞের কাছে যেতে পারি। হঠাৎ করে কথা জড়িয়ে গেলে, মুখ বেঁকে গেলে বা মানুষ চিনতে না পারলে হৃদরোগ বিশেষজ্ঞের কাছে যেতে হবে। তো এখান থেকে তোমরা জেনে নিয়েছো কোথায় কোথায় যেতে হবে কোনটার ক্ষেত্রে। শূন্যস্থানগুলো যদি দেখি আমরা, শূন্যস্থান পূরণ: দুর্ঘটনামুক্ত থাকতে ড্যাশ জরুরি, সতর্কতা জরুরি। এরপরে আছে ড্যাশ না জানলে পানিতে নামবো না, সাঁতার না জানলে পানিতে নামবো না। ড্যাশ নিয়ে খেলা বিপজ্জনক, আগুন বা ছুরি নিয়ে খেলা বিপজ্জনক। এরপরে আছে দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে ড্যাশ রাখতে হবে। দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে কি রাখতে হবে? নিরাপদ স্থানে রাখতে হবে। প্রাথমিক চিকিৎসা মৃত্যুর সম্ভাবনা কমায়। যে শূন্যস্থানগুলো আছে এগুলো সুন্দর করে পূরণ করে ফেলতে পারবে। কোনটি দুর্ঘটনাজনিত ক্ষতি নয়? এটা হলো বদহজম, এটা কোনো দুর্ঘটনাজনিত ক্ষতি নয়। কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন? বৃষ্টিতে ভিজে সর্দি হলে এর ক্ষেত্রে বিশেষজ্ঞ প্রয়োজন নয়। খাবার বদহজম হলে প্রয়োজন নেই। বুকে ব্যথার সাথে ঘাম হওয়া, এটার ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ফানুস নিয়ে অসাবধানে খেললে কোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে? এটা হলো যে আগুনজনিত দুর্ঘটনা এখানে ঘটতে পারে। 3 দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন, কয়েকটি দুর্ঘটনার নাম লিখি। আমরা কয়েকটি দুর্ঘটনার নাম লিখব, যেমন পড়ে যাওয়া, আগুনে পুড়ে যাওয়া, পানিতে ডুবে যাওয়া, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া। এই ধরনের দুর্ঘটনার নামগুলো সুন্দর করে লিখে ফেলতে পারবে। ক্ষতি দিয়েছে কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে কি করতে হয়? বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শুকনো কাঠ বা লাঠি দিয়ে ব্যক্তিকে সরিয়ে প্রাথমিক চিকিৎসা দিতে হবে। এরপরে ঘতে বলেছে প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায়? দুর্ঘটনার পর চিকিৎসকের কাছে নেওয়ার আগে যে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় তাকে কি বলে? প্রাথমিক চিকিৎসা বলে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এখন তোমাদেরকে বর্ণনামূলক প্রশ্ন দিব। আগে ছোট থেকে প্রশ্নের উত্তরগুলো দিব, এরপরে বড় থেকে দিব। আগে ছোট আনসারগুলো দেখো। প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো কি কি? প্রাথমিক চিকিৎসার সাধারণ নিয়মগুলো হলো, প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় প্রথমে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। আহত ব্যক্তিকে নিরাপদ স্থানে নিতে হবে। অতিরিক্ত রক্তপাত বন্ধ করতে হয়। রোগীকে শান্ত রাখতে হয় এবং দ্রুত প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হয়। সেম প্রশ্নের যদি আমরা বড় উত্তরটা দেখি, যেমন এখানে দেখো, এটার আমি একটু বড় করে উত্তরটা দিয়েছি যাতে তোমরা পরীক্ষা লিখতে পারো। প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় সর্বপ্রথম চিকিৎসা প্রদানকারী নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় সর্বপ্রথম চিকিৎসা প্রদানকারীর নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। এরপর দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত স্থানে সরিয়ে নিতে হয়। রোগীর অবস্থান পর্যবেক্ষণ করে অতিরিক্ত রক্তপাত থাকলে তা বন্ধ করার ব্যবস্থা নিতে হয়। আহত ব্যক্তিকে শান্ত ও স্থির রাখতে হয় যাতে তার অবস্থা আরও খারাপ না হয়। প্রয়োজন অনুযায়ী ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করতে হয়। সর্বশেষ দ্রুত রোগীকে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে বা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হয়।
খতে হলো পানিতে ডোবা ব্যক্তিকে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয়। তাহলে আমরা যদি এটা ছোট আনসারটা দেখে নিই। প্রথমে ডোবা ব্যক্তিকে দ্রুত পানি থেকে তুলে নিরাপদ স্থানে আনতে হবে। মুখ ও নাক পরিষ্কার করে শ্বাস চলছে কিনা দেখতে হবে। শ্বাস না থাকলে কৃত্রিম শ্বাস ও বুকে চাপ দিতে হয় এবং দ্রুত হাসপাতালে নিতে হয়। এটার যদি আমরা বড় আনসারটা দেখি, এখানে কি দিয়েছে। প্রথমে পানিতে ডোবা ব্যক্তিকে দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিরাপদ স্থানে আনতে হয়। এরপর তার মুখ ও নাক পরিষ্কার করে শ্বাস প্রশ্বাস চলছে কিনা পরীক্ষা করতে হয়। যদি শ্বাস না থাকে তবে কৃত্রিম শ্বাস ও বুকে চাপ বা সিপিআর দিতে হয়। রোগীর ভেজা কাপড় খুলে শরীরে শুষ্ক ও উষ্ণ রাখতে হয়। জ্ঞান ফিরে এলে তাকে পাশ ফিরিয়ে শুইয়ে রাখতে হয় যাতে পানি বা বমি শ্বাসনালীতে না যায়। এরপর দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয়। 3 নম্বর প্রশ্ন যদি দেখি, দুর্ঘটনা মুক্ত থাকতে কি কি সতর্কতা অবলম্বন করতে হয়। তো আমরা যদি এটার প্রশ্নের উত্তরটা দেখি, সবসময় সাবধান থাকতে হবে। পানিতে নামার সময় সাঁতার জানা জরুরি। আগুন ও বিদ্যুৎ ব্যবহার সতর্ক থাকতে হবে। ধারালো জিনিস দিয়ে খেলা যাবে না এবং রাস্তা চলাচলে ট্রাফিক নিয়ম মানতে হবে। এটার যদি আমরা বড় উত্তরটা দেখি, যেটা তোমরা পরীক্ষায় লিখতে পারবে। দুর্ঘটনা মুক্ত থাকতে হলে আমাদের দৈনন্দিন জীবনে সব সময় সতর্ক থাকতে হবে। পানিতে নামার আগে অবশ্যই সাঁতার জানা প্রয়োজন। আগুন বিদ্যুৎ ও ধারালো জিনিস ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তা পারাপারের সময় ট্রাফিক আইন মেনে চলতে হবে। খেলাধুলা বা কাজের সময় নিরাপত্তা বিধি মানতে হবে। ছোট শিশুদের বিপজ্জনক স্থান ও বস্তু থেকে দূরে রাখতে হবে। এইসব সতর্কতা মেনে চললে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তো তোমরা উত্তরগুলো সুন্দর করে গুছিয়ে লিখে নিবে। পরবর্তীতে ইনশাআল্লাহ বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করব। ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখবে।